বন্ধুরা, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সীমান্তে সজাগ হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ বর্ডার গার্ডদের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছে এবং বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির গুলি করার অধিকার বাস্তবায়ন করেছে। অর্থাৎ তারা যদি সীমান্তে কোনো অবৈধ কাজ বা চোরাচালান করতে দেখে তাহলে সরাসরি গুলি চালাতে পারবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, যেটা শেখ হাসিনার সময় ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বিজিবির কাজ ছিল কাঁটাতার থেকে লাশ সারিয়ে আনা এবং ঈদ ও পূজার সময় ভারতীয় বর্ডার গার্ডদের মিষ্টি খাওয়ানো। এছাড়া তেমন কোনো কাজ ছিল না বাংলাদেশ বিজিবির। সেই সময় বাংলাদেশ বিজিবির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। কিন্তু এখন আর আগের মতো পিঠ পেতে দেবে না বিজিবিও এখন শক্তিশালী অবস্থানে গেছে। গতকালকে 3টি গরুসহ 5 জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি, যেটা গত 17 বছরে ঘটেনি, তা ঘটল বর্তমানে। এখন ভারতীয়রাও বাংলাদেশে অবৈধ কোনো কাজ করতে আসলে ভয় পাবে। চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে 3টি গরুসহ 5 ভারতীয় নাগরিককে আটক করেছে টহলরত বিজিবি। সেই 5 ভারতীয় অবৈধভাবে বাংলাদেশের ভিতরে গরু পাচার করতেছিল। তখন হাতে নাতে তারা বিজিবির হাতে ধরা পড়ে এবং তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং তাদেরকে তৎক্ষণাৎ বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ বিজিবি বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে সীমান্তে। ভারতীয় যে কোনো আগ্রাসন মোকাবিলা করবে বাংলাদেশ বিজিবি। এছাড়াও গত 2 দিন আগে প্রথমবারের মতো ভারতীয় বর্ডার গার্ডের দিকে গুলি ছুড়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, যেটা খুবই আলোচিত হয়েছিল। বন্ধুরা, শেখ হাসিনা সরকারকে কোনোভাবে বাংলাদেশে পাঠাতে না পেরে এক প্রকার পাগল হয়ে গেছে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারা এবার হুমকি দিয়েছে যে তারা নাকি বাংলাদেশে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। আর এমনটা আমি বলছি না, এমনটা বলছে ভারতীয় গণমাধ্যম। বিশেষ করে কলকাতার মিডিয়া দাবি করছে যে তারা বাংলাদেশকে মাত্র 2 মিনিটে দখল করতে পারে এবং মাত্র 30 সেকেন্ডে বাংলাদেশকে নাকি তারা ধ্বংস করে দিতে পারে। তাদের কাছে এমন সব ভয়ঙ্কর পরমাণু অস্ত্র রয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত যদি সত্যি সত্যি বাংলাদেশের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে আমাদের কি কোনো বাঁচার উপায় নেই বা আমাদের রক্ষা করার মতো কি কোনো কিছু নেই? এর উত্তর হলো হ্যাঁ, আর সেটি হলো ভারত কখনোই বাংলাদেশের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করার সাহস পাবে না। কারণ বাংলাদেশে যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে ভারত, তাহলে তার তেজস্ক্রিয়তা পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশের সাথে সাথে ভারতও ধ্বংস হয়ে যাবে, কারণ বাংলাদেশ ভারতের একদম পেটের মধ্যে অবস্থিত। তাই ভারত কখনো চাইলেও বাংলাদেশে পরমাণু বোমা নিক্ষেপ করতে পারবে না। এছাড়া পরমাণু বোমা নিক্ষেপ করা যতটা বলা সহজ ততটা করা কঠিন। আপনারা খেয়াল করলে দেখবেন যে রাশিয়ার হাতে কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি। তারপরও রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু রাশিয়া কোনো রকম পরমাণু অস্ত্র ব্যবহার করছে না, কারণ পরমাণু অস্ত্র ব্যবহার করলে বহির্বিশ্বে সমালোচিত হবে রাশিয়া এবং পুরো বিশ্বজুড়ে 3য় মহাবিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই রাশিয়া কিন্তু ইউক্রেনে পরমাণু বোমা নিক্ষেপ করছে না। শুধু রাশিয়া ইউক্রেনই নয়, আমরা দেখেছি যে হামাস ইসরায়েল যুদ্ধ চলছে, ব্যাপক যুদ্ধ চলছে বর্তমানে মধ্যপ্রাচ্যে এখনও। তারপরও কিন্তু ইসরায়েল একটিও পরমাণু বোমা নিক্ষেপ করতে পারছে না ফিলিস্তিনবাসীর ওপরে, কারণ এটি ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবার যদি ভারত বাংলাদেশের বিষয়ে আসি, তাহলে বাংলাদেশের কাছে কিন্তু পরমাণু অস্ত্র নেই বা ভারতীয় পরমাণু অস্ত্র ঠেকানোর মতো কোনো অস্ত্রও নেই। কিন্তু আপনাদের জানতে হবে যে পরমাণু অস্ত্র কিন্তু কেউ শুরুতেই নিক্ষেপ করে না। যখন কোনো দেশ যুদ্ধে পরাজিত হয় বা রাষ্ট্রপ্রধানের মৃত্যুর সংখ্যা থাকে, তখনই কেবল পরমাণু অস্ত্র নিক্ষেপ করে। তাই ভারত যদি বাংলাদেশে পরমাণু বোমা নিক্ষেপ করতে চায়, তাহলে এর পূর্বে অনেক কিছু ঘটবে ভারত বাংলাদেশের মধ্যে, এবং সে সময় আমরা চাইলে পরমাণু অস্ত্র মাত্র 2 দিনে তৈরি করতে পারবো। পরমাণু অস্ত্র তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইউরেনিয়াম, যেটা বাংলাদেশের কাছে আছে। বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির সময় রাশিয়া থেকে বিপুল পরিমাণে ইউরেনিয়াম নিয়ে এসেছে, যেগুলো দিয়ে কিন্তু শত শত পরমাণু বোমা তৈরি করা সম্ভব। তাই একবার কল্পনা করুন, বাংলাদেশের মতো দেশ যদি শত শত পরমাণু বোমা তৈরি করে, তাহলে ভারতের অবস্থা কি হবে? ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এছাড়াও যদি ভারত বাংলাদেশ যুদ্ধ শুরুই হয়ে যায়, তাহলে এর সুবিধা নেবে চীন, পাকিস্তান ও স্বাধীনতাকামী ভারতের অঙ্গরাজ্যগুলো। তখন কিন্তু পুরো ভারত জুড়ে আরেকটি যুদ্ধ তৈরি হবে। তাই তখন ভারত নিজের দেশে যুদ্ধই সামলাবে, চীনকে সামলাবে, নাকি পাকিস্তানে সামলাবে, নাকি বাংলাদেশের সাথে যুদ্ধ করবে? তখন ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে যুদ্ধে পেরে উঠবে না। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট দক্ষ এবং এর পাশে রয়েছে 16 কোটি জনতা।
তাই বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে দখল করে নেওয়া বা বাংলাদেশে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা এগুলো সম্পূর্ণই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই নয়। ভারতীয় গণমাধ্যমগুলো হয়তো সকালে একবার, দুপুরে একবার এবং রাতে একবার 3 বেলা হয়তো গাঁজা খেয়ে তারা এই সকল নিউজ করে থাকে। তা না হলে এরকম নিউজ কখনোই কোনো টিভি চ্যানেল করতে পারে না। আপনারা আরেকটি জিনিস খেয়াল করলে দেখবেন যে ভারতীয় গণমাধ্যমগুলো কথা বলে বেশি, লাফায়ও বেশি এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় পেলে তারা দৌড়ঝাঁপ শুরু করে দেয়। আমার লাইফে আমি কলকাতার মিডিয়ার মতো এরকম ফাতরা মিডিয়া আমি কখনো দেখিনি, বিশেষ করে রিপাবলিক বাংলা। এই চ্যানেলের এই সাংবাদিকটা শুধু লাফায় আর উল্টাপাল্টা কথা বলে, শুধু গুজব ছড়ায়, কোনো কিছুই তারা সত্য প্রচার করে না। এই চ্যানেলের নাম পাল্টে রাখা উচিত ভণ্ড বাংলা, যে এরা শুধু ভণ্ড খবর ছাড়ে, নকল খবর ছাড়ে, ভুয়া খবর ছাড়ে, অথবা ভুয়া বাংলা। এরকম চ্যানেলের নাম হলে হয়তো ভালো হবে। বন্ধুরা, বাংলাদেশে তো শেখ হাসিনার সরকারের পতন ঘটে গেছে, ফলে নতুন যে সরকার গঠন হয়েছে তার মধ্যে সকলেই বলছে যে তারা নাকি ভারতে ইলিশ দেবে না। আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপরে নাকি তারা ভারতকে দেবে। এতে করে পুরো ভারত জুড়ে প্রচুর পরিমাণে ইলিশের সংকট তৈরি হয়েছে। কলকাতার বাবুরা এখন না খেয়ে আছে, তারা ইলিশ মাছ পাচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।